নমস্কার, শুরু করছি আজকের পর্বের বাংলা বলছে। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বিষয় ডেমোক্রেসি ইন মোদি এরা। ইংরেজিতে এটা বলা গেলে বাংলায় যদি আমরা বলি তাহলে মোদিজির জমানায় গণতন্ত্র। অনেক প্রশ্ন সওয়াল উঠছে, কারণ গণতন্ত্র নিয়ে নির্দিষ্ট নির্দিষ্ট ব্যাখ্যা এবং সেই ব্যাখ্যা চিরকালই পরিবর্তনশীল। তাই এই পরিবর্তনশীল সময়ে এমন এমন কতগুলো বিষয় উঠে আসে, যে বিষয়গুলোকে বিতর্কের আঙিনায় আসে। এই যেমন আমরা ভেবেছিলাম লোকসভায় পেগাসুস নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে প্রচুর সাসপেন্স রেখে কেন্দ্রীয় সরকার একেবারে শেষ মুহূর্তে, যখন বাদল অধিবেশন শেষ মুহূর্তে, সেই সময় জানালো যে তারা এনএসও থেকে কোনো রকম বরাত তারা দেয়নি। তাহলে কি বিরোধীরা এমনিই বলছেন? দেশের এত সাংবাদিক থেকে শুরু করে দেশের যারা বিরোধী রাজনৈতিক নেতৃত্ব দীর্ঘ 7 বছর ধরে তাদের নানা রকম বক্তব্য সামনে আসছে। তাদের বক্তব্যের পরিসরে আমরা যদি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে দেখি, তারা তাদের বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মধ্যে একটা জিনিস খুব পরিষ্কার, যে গণতন্ত্রের প্রশ্নে অনেক বেশি হিন্দু রাষ্ট্র। আমরা শুরুতে ভারতীয় জনতা পার্টি আরএসএস এর যেরকম বক্তব্য শুনেছি, সাম্প্রতিক সময় সেই বক্তব্যের অনেকটাই পরিবর্তন হয়েছে। সাধারণ সম্পাদক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি রয়েছেন প্রধান, মোহন ভাগবতের পরেই যিনি রয়েছেন সেই হোসবালে, তিনি পরিষ্কার বলেছেন যে দলিত সমাজকে বাদ রেখে এক অসম্পূর্ণ ভারত কিভাবে সম্ভব? ভারতবর্ষ হতেই পারে না সেই দলিত বর্গকে সামনে রেখে। অথচ বিরোধী থেকে শুরু করে আমরা দেখেছি দলিত নিধন থেকে শুরু করে দলিতদের উপর অত্যাচারে বিজেপি রাজত্বে কেমন হয়েছে। তাহলে গণতন্ত্রটা কোন জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়েছি? আমরা ভেবেছিলাম যে জনসংখ্যা বিল, যেটা নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে, সেটার একটা হয়তো নিষ্পত্তি হবে, বা যে কাস্ট বেসড সেন্সাস যেটাকে বলা হচ্ছে এখন এই মুহূর্তে খুব আলোচিত বিষয়। কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কিন্তু পরিষ্কার, যে কেন্দ্রীয় সরকারের কাছেই অনেক বেশি ফিরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট এক আইন বলে, যে রাজ্য এই ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে ওবিসি চিহ্নিতকরণের ক্ষেত্রে, কিন্তু সংবিধান সংশোধন করে তা আবার রাজ্যের হাতে ফেরত এসছে। এই জাতিগত সেন্সাসের ব্যাপারটাও আগামীর রাজনীতি কিন্তু অনেক বেশি আলোড়িত হবে। সামনে 2024-এর সময় যেমন বিরোধী অক্ষ একদিকে রয়েছে, ভারতীয় জনতা পার্টি অন্যদিকে। বিরোধী অক্ষের মধ্যেও তাদের বিভিন্ন মত এবং পথ অনেক ক্ষেত্রেই আলাদা। স্বাভাবিকভাবে গণতন্ত্রের এই রকম একটা মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে টোটাল পরিস্থিতিকে তারা দেখছেন, দুটো প্রথমে বক্তব্য শোনাবো। ডেরেক ওব্রায়েন, যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ রাজ্যসভার এবং অত্যন্ত ভেটেরান সাংসদ সৌগত রায়, দুজনে এই বিষয়ে কি বলছেন একটু শুনবো। Where was the Honorable Prime Minister? Where was the Honorable Home Minister? Why did they not find it 1 minute time? Could they not find 1 minute time, maybe 2 minutes time, to come and be present? Even if they did not want to speak, come and be present for 1 minute. 1 minute, 2 minutes, come and listen. No. On behalf of the Trinamool Congress, we humbly want to acknowledge the presence and the active participation of our two former Prime Ministers. Mr. Deve Gowda, who sat through the entire debate, he participated in the debate and he signed each of those voting slips 6 times. Dr. Manmohan Singh, seated also in the first row of Rajya Sabha, sat through came and participated and also voted. Modi ji and Amit Shah ji, are you so arrogant? From these two former Prime Ministers. OBC বিলে দুটো হাউসে আপনারা দেখেছেন কত শান্তিপূর্ণভাবে বিতর্ক হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী 1 মিনিটের জন্য লোকসভায় আসেননি, স্বরাষ্ট্রমন্ত্রী 1 মিনিটের জন্য লোকসভায় আসেননি। যারা যে সভার সদস্য তারা দুজনই। এটা খুব লজ্জাজনক। আপনারা আরও জানেন যে দেশের নিরাপত্তা নিয়ে যে আলোচনা ছিল, পেগাসাস এবং এনএসও আমাদের যে ফোনে আড়ি পাতার ব্যবস্থা করেছে,
দেশের বড় বড় নেতাদের, জজদের, সাংবাদিকদের ফোনে আড়ি পাতা হয়েছে, সে নিয়ে ওরা আলোচনা করতে দেয়নি। এবং যে কৃষি বিল নিয়ে কৃষকরা 8 মাস ধরে আন্দোলন করছে, 400 লোক মারা গেছে তাদের হিসেব মতো, সেই বিলে কোনো আলোচনা হয়নি। শাসক দলের কি জবাব আছে? ওরা বলেছে কালকে যে লোকসভায় 20টা বিল পাস হয়েছে, রাজ্যসভায় 19টা বিল পাস হয়েছে, সব মিলে 39টা হয়েছে। কিন্তু বিলে কতক্ষণ আলোচনা হয়েছে? 10 মিনিট। এই কি সংসদীয় গণতন্ত্র, যে সংসদে আলোচনা ছাড়াই আইন পাশ হয়ে যাবে? আমরা শুনলাম যে 20টা বিল পাস হয়েছে, 10 মিনিট করে আলোচনা হয়েছে। সৌগত রায় ভেটারেন সাংসদ, তিনি এমনটা বলেছেন। ভারতবর্ষের মতোই বিপুল জনসংখ্যার দেশ, সেখানে এক একটা বিল পাস হয়েছে লোকসভা রাজ্যসভায়, প্যান্ডেমোনিয়াম সিচুয়েশনস, বিরোধীদের সম্মিলিত দাবি যে প্রধানমন্ত্রী থাকুন, ডিবেটে অংশ নিন। এই কোন পরিস্থিতি চলছে? এই পরিস্থিতিকে নিয়ে একটা দেশ জুড়ে কিন্তু একটা অনাস্থার পরিস্থিতি তৈরি হচ্ছে। বিজেপি বিরোধী ওই অক্ষ ক্রমশ মজবুত হবার চেষ্টা করছে। তাই আমরা আজ গণতন্ত্র নিয়ে আলোচনা করব। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সঙ্গে রয়েছেন, শতরূপা রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র আমাদের সঙ্গে, চন্দন ঘোষ চৌধুরী প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে থাকবেন অধ্যাপক ঝন্টু বড়াই। আমরা চারজনকেই স্বাগত জানিয়ে আমি প্রথমে একটু শতরূপার কাছ থেকেই জানতে চাইব যে শতরূপা, এটা ঠিক কথা, আমরা কি সুন্দর সুন্দর ডিবেট শুনতাম ইউটিউব থেকে মাঝে মধ্যে। এটা আমার একটা বিশেষ মানে ভালো লাগার জায়গা, যখন অটল বিহারী বাজপেয়ীর ভাষণ শোনা, এমনকি জওয়াহরলাল নেহেরু, প্রত্যেকেই রয়েছে প্রসার ভারতীর যে সংরক্ষণশালা, সেখান থেকে নিয়ে শুনি কি ডিবেট। কিন্তু ডিবেটই নেই। ডিবেট অনেকেই উষ্মা প্রকাশ করেন টেলিভিশনে, ডিবেটে কি দেশের রাজনীতি, তো সংসদে যদি ডিবেটের এই অবস্থা হয়, অন্তত টেলিভিশনে, অন্তত প্রায় সব চ্যানেল কিন্তু সেই ডিবেটটাকে বজায় রেখেছে। ডিবেট ছাড়া গণতন্ত্র কিভাবে হয়? যেখানে ডেরেক ওব্রায়ান বলছেন যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের 2 উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তারাই মানে সবচেয়ে বেশি ওয়েট ক্যারি করেন গণতন্ত্রে, তারা থাকছেন না। এবং সৌগত রায়ের বক্তব্য, সেই বক্তব্যকে আপনি কি কাউন্টার করবেন বলুন। সুজিতদা, আপনি একদম আমার মনের কথা বললেন প্রথম অংশটা, লাস্ট দুটো নাম ছাড়া। হ্যাঁ, আমি এক সময় আমার ফেসবুকে যারা যারা আমার প্রথম দিক থেকে বন্ধু আছেন, আমার লেখাই থাকতো শতরূপা অ্যাসপায়ারিং পার্লামেন্টেরিয়ান। পার্লামেন্টে যাওয়ার স্বপ্ন আমাদের অনেকেরই আছে, স্বপ্ন। আমারটা এখনো স্বপ্ন রয়ে গেছে, আমি জানি না কবে পৌঁছতে পারবো। কিন্তু ঠিক এই কারণে আপনি যে বলছেন না, এত সুন্দর সুন্দর বক্তৃতা আমরা শুনতাম, শ্যামাপ্রসাদ মুখার্জির বক্তৃতা যখন রেজিগনেশন দিচ্ছেন, অটল বিহারী বাজপেয়ীর বক্তৃতা, এইসব কারণে আমারও মানে এটা অনেক মানে পার্লামেন্টে একটা ডেমোক্রেসির মন্দির। আমাকে একটা সেকেন্ড সময় দিন, আমি ওকে একটু ঘর থেকে একটা সেকেন্ড প্লিজ। আমি আসবো শতরূপা, আমি একটু চন্দন ঘোষ চৌধুরীর কাছ থেকে শুনে নি। চন্দন, আসছি শতরূপা, আসছি চন্দন। সুজিতদা, সকলকে সান্ধ্য শুভেচ্ছা। আপনার এই বিশেষ প্রসঙ্গ অবতারণা করবার জন্য আরও বিশেষভাবে আপনাকে ধন্যবাদ। দেখুন, ভারতবর্ষের বর্তমান রাজনীতি, গণতন্ত্র এবং তার পরিপ্রেক্ষিত বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক পরিবেশ, এটাকে আলোচনা করতে গেলে আমরা সম্ভবত অনেকগুলো ভুল করে ফেলবো এই কারণে যে রাজনৈতিক পরম্পরা বা গণতান্ত্রিক পরম্পরা বলতে আমরা যেটা বুঝি, ট্র্যাডিশন অফ পলিটিক্যাল ডেমোক্রেসি, যেটা ভারতবর্ষে বহু রক্তক্ষয়ের মধ্যে কংগ্রেসের নেতৃত্বে সাধিত হয়েছে, সেই নেহেরুভিয়ান আউটলুক এবং তার সাথে সাথে মাল্টি পার্টি সিস্টেম, যে পার্টি সিস্টেমের মধ্যে থেকে আজকে সকল দলের জন্ম, এবং শুধু তাই না, রিজিনাল পার্টি থেকে আরম্ভ করে বলুন, প্রতিটি মানুষের যাতে এবং কমিউনিটির যাতে স্বার্থ রক্ষিত হয়, এরকম একটি ডেমোক্রেসি, যেটা পিপুলস ডেমোক্রেসি আমরা বলি, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল। অর্থাৎ এই ডেমোক্রেসির যে সম্ভার, যে সৌন্দর্য, গত 7 বছরে সেটা বিনষ্ট।
আমি বিশেষভাবে এই কারণে এই কথাটা বলছি যে আমি যতটুকু শুনলাম, আমি বিশেষভাবে কাউকে পার্সোনালি ক্রিটিসাইজ করি না, আমি এখনো বলছি আমি করছি না। শতরূপা দেবী যে প্রসঙ্গ শুরু করলেন কয়েকটি নাম বাদ দিয়ে, আচ্ছা আমি যদি এখানে বলি যে পার্লামেন্টের ডিবেট যেখান থেকে আপনি শুরু করেছেন, আমি ভীষণ রকম, আপনি জানেন প্রফেশনালিও আমি অনেকটা এর সাথে কানেক্টেড, সুতরাং এই অরেটরি স্কিলস, এই যে জায়গাটা একটা বাগ্মিতা, এটা তো সত্যি সত্যি অস্বীকার করে লাভ নেই। যেমন জওয়াহরলাল নেহেরু, ঠিক তেমন কৃষ্ণমাচারী, তেমন রাজাগোপালাচারী, ঠিক তেমন শ্যামাপ্রসাদ মুখার্জি। আমার তো একবারও আটকাচ্ছে না কোনো কিছু বলতে, আই মিন কারোর নাম উল্লেখ না করতে। হীরেন মুখার্জি, জ্যোতির্ময় বসু, ভূপেশ গুপ্তা, আমরা প্রত্যেককে চিনি, প্রত্যেককে জানি। সমৃদ্ধ হই, আমরা সমৃদ্ধ হই, আর এটাই হচ্ছে ফ্লাওয়ার অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। মজার ব্যাপারটা হচ্ছে জানেন, গত 7 বছরে আমরা যেটা বিশেষভাবে দেখছি, আর সেটা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে হতে এই বাদল অধিবেশনে কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন। বাগ্মিতার প্রশ্ন আপনি আনছেন, কিন্তু কথাই বলতে দেওয়া হয় না। বাগ্মিতা তো একটা আর্ট অফ স্কিল, আই মিন স্পিচ স্কিলস, এই জায়গাটাতে কথাই বলতে দিচ্ছে না। আমি চন্দনবাবু আপনাকে পূর্ণ আপনার বক্তব্যের সাথে সহমত রেখেও বলছি, আপনি অটল বিহারী বাজপেয়ীর নামটা বাদ দিলেন, কিন্তু আপনি কখনো বলছি অটল বিহারী বাজপেয়ী যখন বলতে উঠছেন সম্মিলিত বিরোধিতা তখনও ছিল। আমি এই কারণেই বলছি সম্মিলিত বিরোধিতা ছিল, প্রচুর সময় উনি আটকে দেওয়া হচ্ছে তাকে, বাগা বাগা লোকের আটকে, কিন্তু তিনি কিন্তু সংসদ ছেড়ে যাচ্ছেন না। আমি শত্রুপার কাছে আবারও আসছি, সেখানে ডেরেক ওব্রায়েন হাত জোর করে বলছে হামলি যে অন্তত একটু থাকুন। দেখুন অসুতি পর ডক্টর মনমোহন সিং, দেবেগৌড়ার মতো প্রাক্তন প্রধানমন্ত্রীরা রয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাই নেই। অর্থাৎ পরিষ্কার বলছেন অহংকার, এই জায়গাটা আজকে ডেমোক্রেসিকে কোথাও কি রুদ্ধ করছে? সদরবাগ, স্ট্রেট কোয়েশ্চেন। সুজিত দা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য এত তাড়াতাড়ি। এবং আপনার কথা মেনেই আমি, মানে আপনার কথা শুনে আমি বলছি চন্দনবাবু, আমি শেষ করতে পারিনি, আমি শুরু করছিলাম এই কারণে যে যেটা সুজিত দা বললেন না, যে এরা কিন্তু অপোজিশনে ছিল তখন, মানে উই ওয়ার এ ক্লাসিক অপোজিশন। কংগ্রেস ডেফিনেটলি ভালো ভালো বক্তব্য রেখেছেন, এবং সেই যে সময়টা ছিল না, সেই সময় আমাদের লিডার অফ অপোজিশন, মানে তখন দুটো এমপি ছিল, এবং তারপরেও যখন আমাদের পার্টি গ্রো করেছে, প্রত্যেকে আমরা অপোজিশনের মতন কাজ করেছি। আমাদের অপোজিশন করার যে সময় আমাদের কথা শুনতো না কংগ্রেস বা কোনো আলোচনা করতে রাজি ছিল না, উই আইদার ওয়াকড আউট, বা আমরা এই ধরনের অসভ্যতাটা কিন্তু কোনোদিনও করিনি, যেটা এখন চলছে। আর সুজিতদা, আপনাকে বলি, আপনি যে দুজনের নামটা বললেন শেষে, বা যাদের প্রতিবেদনটা দেখালেন, না সৌগত বাবু অনেক সিনিয়র, আমি তা সত্ত্বেও বলছি না, সৌগত বাবু যদি উনি কখনো আউটরাইটলি অসভ্যতা করেনি, উনি সহবতটুকু রাখতে মানে ভুলে যান মাঝে মাঝে। রইল ডেরেকের কথা, ডেরেক আপনি বলছেন আজ নাকি ও হাত জোর করে দাঁড়িয়েছে, কোথায় হাত জোর করে দাঁড়িয়েছে আমি ঠিক জানি না, কিন্তু ডেরেকের মতন অহংকারী খুব কম পার্লামেন্টেরিয়ান আছে। আমি জানি না, মানে ওর সমস্ত কথাবার্তার মধ্যে, আজকে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, একটা সিট সে অন্য পার্টির হতে পারে, কিন্তু এইরকম ভাবে বিদ্রুপ ভরা ভাষা আপনারা কোনোদিনও বিজেপির মুখে কিন্তু শুনবেন না। আমরা যখন মমতা ব্যানার্জির কথা বলি না, আমরা কিন্তু সবসময় মাননীয়া বলি, কিন্তু এই ধরনের বক্তব্য, এই ধরনের অপোজিশন, এবং এই আমি এখন মূল বক্তব্যে আসছি, আজকে বা এই বাদল অধিবেশনে মনসুন ম্যাক্সিমাম এর আগেও লাস্ট 7 বছরে পার্লামেন্টেরিয়ানরা ক্রমাগত, অপোজিশনের পার্লামেন্টেরিয়ান ক্রমাগত অসভ্যতা করে গেছে। আপনি কল্যাণ ব্যানার্জির কথা ভাবুন, কল্যাণ ব্যানার্জি এমন কথা বললো, এমন ধরনের কথা বলতে থাকলো, যে স্পিকার তখন ছিলেন মিসেস মহাজন, সুমিত্রা মহাজন, তাকে দাঁড়িয়ে উঠে বলতে হলো, মানে তাকে মায়ের মতো তাকে বোঝাতে হলো, ভর্ৎসনা করতে হলো, বকুনি দিতে হলো, যে তারপরে সে উঠে অ্যাপোলোজাইজ করলো। আর এখন যা হচ্ছে, আমি একটুখানি, আমাকে যদি সুযোগ দেন, আমি জাস্ট মনে করিয়ে দিতে চাই, বাদল পরিবেশন যখন শুরু হলো, তখন ছাতা মাথায় প্রধানমন্ত্রীকে দেখা গেছিল, উনি ছাতা মাথায়, নিজের ছাতা নিজে হাতে ধরে উনি বলছিলেন, বক্তব্য রাখছিলেন, যে এটা একটা সেশন, অনেকগুলো বিল পাস করতে হবে, অপোজিশনকে উনি আমন্ত্রণ দিলেন যে তোমরা এসো, তোমরা প্রয়োজন হলে আমাকেও গালাগালি দাও, কিন্তু থাকো, থেকে কথা বলো, থ্রাশ ইট আউট। সেইটা কিন্তু এরা কেউ করেনি, ওই থ্রাশ ইট আউট কথাটা ওরা এমন ভাবে এটাও মাথায় রাখতে। ওকে,
ওকে কেন মানে কেন? পরিষ্কার বিজেপি এটা যে অপোজিশন তার মানে রোল ঠিক মতো প্লে করেনি। সুজিতদা আমি একটা ছোট্ট কথা বলি, আমি একটি শব্দে প্রতিবাদ করব। শতরূপা দেবী, আমি ক্রস করছি না, আমি শুধু একটা কথা বলতে চাইছি আপনাকে, আপনাদের গণতান্ত্রিক মর্যাদা বিরোধীদের প্রতি কতটা আপনার ভাষা থেকে পড়ে যাচ্ছে। আপনি বিরোধীদের বলছেন অসভ্যতামি। আপনি জানেন না যে পার্লামেন্টে বিরোধিতা করা এটাও কিন্তু আর্ট অফ ডেমোক্রেসি। আপনারা অসভ্যতামি আমি দুজনের কাছে, বাকিরা ওয়েট করছেন, তারা খুব ভালো বক্তা একজন, একটু শুনে নি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর কাছে আসবো। প্রধানমন্ত্রী বাদল সেশনের আগে এটার ঘোষিত ছিল অনেকগুলো বিল পাস হবে, খুব গুরুত্বপূর্ণ জায়গায় শুরুতেই বলেছিলাম যে এমন কিছু কিছু বিল আছে গোটা ভারতবর্ষে কিন্তু একটু ইয়ে করে দিলে। আবার একটা দিক দেখতে পেলাম যে যখন রাজ্যের হাতে, যেটা আমরা বলি যে রাজ্য যদি খুশি থাকে বিভিন্ন ইয়েতে, কেন্দ্র যেমন একটা বিতর্কিত মানে একটা বিষয় তৈরি হচ্ছিল, যেটা সুপ্রিম কোর্ট ওই ওবিসি চিহ্নিতকরণের ব্যাপারটা কেন্দ্রের হাতে দিয়েছিল, ওটা কিন্তু রাজ্যের হাতে আবার ফিরিয়ে দিল। অর্থাৎ শুরু থেকেই আমরা দেখলাম পেগাসুস থেকে শুরু করে সমস্ত ইস্যুতে একটা তোলপাড় করা অবস্থা, আলোচনা কিছু হলো না, অথচ বিল পাস হয়ে গেল। দিস ইজ দ্য টাইম, যেটা নিয়ে পারস্পরিক একটা চলছে, দোষ পাল্টা দোষ। অরূপ চক্রবর্তীর কাছ থেকে জানতে চাইবে, শতরূপা বলেছে, চন্দনের বক্তব্য শুনেছি। আমি শতরূপা দেবীর ওপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই ওনাকে আমি বলতে চাই, দিদি, ও শতরূপা দিদি, একটু ব্রাহ্মী শাক খান। ওই যে বলছিলেন না মমতা ব্যানার্জিকে কত সম্মান করেন বিরোধী হয়েও, আপনার প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন সম্মানের ভাষাটা কি হয়। দিদি ও দিদি বাক্যবন্ধ আজও বাংলার মানুষ ভোলেনি বলেই আপনার এই দেখুন বিজেপি যে গণতন্ত্র মানে না, আপনি আপনার বলার সময় বলে অন্যের বলার সময় ঢুকলেন। শোনার ধৈর্য রাখুন। এই ধৈর্য তো আপনার প্রধানমন্ত্রী নেই বলেই আজকে সংসদ চলছে না, এই ধৈর্যটা নেই বলেই আজকে সংসদে আসতে ভয় পাচ্ছে। আমি যেটা এই আবার দেখুন ভয় পাচ্ছে, আবার দেখুন এই ঠিক এই চরিত্রই। আপনি তো বিজেপি প্রমাণ দিচ্ছেন, আপনার নেতা পার্লামেন্টে প্রমাণ দেয়, আপনি এখানে প্রমাণ দিচ্ছেন। এবার শুনুন, আমরা দেখুন, আমি জাতীয়তাবাদী রাজনীতি করে বড় হয়েছি, আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে চুরি, কিন্তু আমরা তো দেখেছি পার্লামেন্টের বুকে, এটা তো সত্যি কথাই, হিরেন্দ্রনাথ মুখার্জি তিনি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, কিন্তু তার বক্তৃতা শোনার জন্য সারা পার্লামেন্ট অপেক্ষা করে বসে থাকতো। অটল বিহারী বাজপেয়ী, আমার এখনো মনে হয়েছে, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় তারপরে ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গার সাথে তুলনা করেছিলেন। আজকে আমরা দেখেছি, আমরা যখন বড় হচ্ছি, অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য শুনেছি, বিভিন্ন পার্লামেন্টারিয়ানদের বক্তব্য শুনেছি, আমাদের রাজ্যে প্রিয়রঞ্জন দাসমুন্সির মতো বাগ্মী নেতৃত্বের কাছ থেকে আমরা বক্তব্য শুনেছি। পরবর্তীকালে আমরা সেই পার্লামেন্টের ধারায় সমৃদ্ধ হয়েছি। কখনো আমরা দেখেছি যখন সংসদে বাজেট অধিবেশন নিয়ে বিতর্ক হচ্ছে, প্রণব মুখোপাধ্যায় বনাম সুষমা স্বরাজ, সে অসাধারণ বিতর্ক, যার থেকে শেখার ছিল, শিক্ষণীয় ছিল। আসলে সমস্যাটা অন্যখানে, সেই ধারার তো কন্টিনিউশন চলছিল। সুগত বসুর মতো মানুষ পার্লামেন্টকে সমৃদ্ধ করেছেন, মহুয়া মৈত্রর বক্তব্য শোনার জন্য সারা পার্লামেন্ট অপেক্ষা করে থাকে। সেই জায়গাটা কোথায় নষ্ট হলো সেটা বুঝতে হলে সুজিত একটু একাডেমিক রিপোর্টগুলো দেখতে হবে। যখন ইউপিএ সরকার ছিল, আমি ইউপিএর প্রশংসা করার জন্য এখানে আসিনি, কিন্তু যখন মনমোহন সিংও সরকারে ছিলেন তখনও আমরা দেখেছি অন্তত 73% বিল তা আলোচনা হতো এবং সিলেক্ট কমিটিতে যেত। কেন সিলেক্ট কমিটিতে যেত? যে সেটার উপর কোনো প্রস্তাব আছে কিনা, তাতে কোনো আপত্তির কারণ আছে কিনা, বিরোধীদের আপত্তিটাকে শোনা হতো। সেই 73% 2014 অব্দি বজায় থাকা। নরেন্দ্র মোদী যখন প্রথম ক্ষমতায় এলেন তখনও 25% বিল সিলেক্ট কমিটিতে যেত আলোচনার পরবর্তীকালে। আর মোদী 2 জামানায় 2019-এর পর মাত্র 11% বিল সিলেক্ট কমিটিতে যায়। অর্থাৎ বাকি বিলগুলো নিয়ে কোনো আলোচনার অবকাশই হয় না, আলোচনার সময় দেওয়া হয় না। এই যে আজকে ডেরেক ওব্রায়েনের বিরুদ্ধে ওনাদের গাত্র দেওয়া কেন? ডেরেক তো সঠিকভাবেই একটা, এই যে পার্লামেন্ট চলছে না পাপড়ি চাট চলছে, প্র্যাকটিক্যালি কেন একটা পাপড়ি চাট বানাতে 7 মিনিট সময় লাগে, আর পার্লামেন্টে এক একটা বিলের পিছনে 7 মিনিট করে সময় দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যারা হাস্যকর পরিস্থিতিতে পার্লামেন্টকে নিয়ে এসছে, আজকে তাদের মুখে গণতন্ত্রের বুলি শুনতে হচ্ছে। সবচেয়ে নির্লজ্জের উদাহরণ হচ্ছে, গোটা পার্লামেন্টের সময় একবারের জন্য প্রধানমন্ত্রী উপস্থিত হননি, একটিবারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হননি। শুধু তাই নয়, যখন কৃষি বিলের আগে আমরা দেখেছি সারা ভারতবর্ষের মানুষ উদ্বেলিত, কৃষি বিল নিয়ে আলোচনার সুযোগ দেওয়া হলো না এবং ধ্বনি ভোটে পাস করা হলো, ভোটাভুটি করা হলো না। কেন? কারণ সেদিনকে ফ্লোরে বিরোধীদের সংখ্যা বেশি ছিল। বিজেপি বলবে যে ফ্লোরে ওদের সংখ্যা বেশি ছিল। যদি ফ্লোরে ওদের সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে কেন ভোটাভুটি করাননি? আপনি আপনার বলার সময় বলবেন, আগে শুনে নিন। দ্বিতীয়ত আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখলাম, এই সময় দাঁড়িয়ে যখন সবচেয়ে জরুরি বিল গোটা দেশকে আবার বিক্রি করে দিচ্ছে ইন্স্যুরেন্স বিল,
জেনারেল ইন্স্যুরেন্স বিল, সেই বিল পেশের সময় আমরা দেখলাম রাজ্যসভায় যতজন সাংসদ তার থেকে বেশি মার্শাল দাঁড় করিয়ে রাখা হলো। এবং কিভাবে দাঁড় করানো হলো? পুরুষ সদস্যদের সামনে মহিলা মার্শাল এবং মহিলা সদস্যদের সামনে পুরুষ মার্শাল, যাতে বিরোধী সদস্যরা প্রতিবাদটা করতে না পারে, ওয়েলে আসতে না পারে, দাঁড়িয়ে চিৎকার করতে না পারে, প্রতিবাদ করতে না পারে। তার জন্য যেভাবে পার্লামেন্টের অন্দরে, রাজ্যসভার অন্দরে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হলো, তারপর দেখলাম আজকে কুমিরের কান্না কাঁদছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন। গণতন্ত্রকে শেষ করে কুমিরের কান্না বন্ধ করুন, গণতন্ত্র রেস্টোর করবে দেশের মানুষ 2024। আমি আসবো যে ঝন্টু বড়াই কাছে। ঝন্টু বড়াই, আপনি এই পুরো সেশন নিয়ে আমরা তো তিনজনেরই বক্তব্য শুনলাম, আমরাও নিজেরা কতগুলো বিভিন্ন জায়গা থেকে দেখতে পেলাম। এই ট্রেন্ড কিন্তু ভারতীয় গণতন্ত্রে অতীতে বিভিন্ন সময় এই সম্প্রসারণশীল গণতন্ত্রে বিভিন্ন প্রশ্ন এসেছে, বিভিন্ন সময় গণতন্ত্রের পথ সংকুচিত করে দেওয়া হয়েছে অতীতে, সবই আমরা দেখে এসছি। কিন্তু এই সময় দাঁড়িয়ে যখন গোটা দেশে কৃষক আন্দোলনের মতো একটা পরিস্থিতি, এইরকম একটা উদ্বিগ্ন স্থিতি রয়েছে, সেখানে মনে হয় সেশনটা দেশবাসী আশা করেছিলেন যে একটা সত্যি একটা দুর্দান্ত সেশন হতে চলেছে, বাদল অধিবেশন। আমরা জানি বর্ষাকালে সৃষ্টিশীলতা তৈরি হয়, কবিরা বর্ষার জন্য অপেক্ষা করে থাকেন নতুন সৃষ্টির জন্যে, কিন্তু এই কি বাদল অধিবেশন দেখলাম, আমার তো মানে খুবই আশ্চর্য লাগছে। আমি অধ্যাপক ঝন্টু বড়াইকে বলবো। আচ্ছা সুজিত বাবু, পুরো আলোচনাটায় বেশ গণতন্ত্রের যে প্রেক্ষাপট নিয়ে আলোচনা হলো, পলিটিক্যাল পার্টির দৃষ্টিকোণটা শুনলেন। প্রত্যেকের আলোচনাটাই কিন্তু গণতন্ত্র সীমিত রয়ে গেল রাজ্যসভা এবং লোকসভার করিডোরে। আমরা জানি গণতন্ত্র মানে একটা আলোচনা, গণতন্ত্র কিন্তু একটা প্রতীকী নাম। সেই প্রতীকী নামের একটা যদি আপনি অর্থ ধরেন, সেটা হচ্ছে দীর্ঘ আলোচনা। সেটা সংসার জীবনে গণতন্ত্রের আলোচনা হতে পারে, পরিবারে, পাড়ায়, কিংবা রাজতন্ত্রের, কিংবা এত বড় একটা ডেমোক্রেসির মধ্যে। 19-এ যখন আমরা সর্বভারতীয় স্তরে একটা ভোট দেখলাম, আশ্চর্য হবেন, আমরা 60 কোটি লোক ভোট দিয়েছিলাম, যেটা পৃথিবীর সবচেয়ে বড় দুটো উপমহাদেশের লোক সংখ্যার কয়েক গুণ বেশি। অথচ আমরা প্যারালাল দেখলাম 19-এর পরে ফ্রিডম হাউস নামে একটি আন্তর্জাতিক সংস্থা বলল ভারত আজ থেকে মুক্ত গণতন্ত্র নয়, বরং অর্ধমুক্ত গণতন্ত্র, মানে আমরা ডিমোশন হলো। অর্থাৎ আমরা যে পার্লামেন্টারি ব্যবস্থার মধ্যে যে গণতন্ত্র আলোচনা করছি, তার প্রেক্ষাপটটা কিন্তু আরো বেশি ব্যাপ্ত যখন আমরা আলোচনাগুলো করব ভারতবর্ষের জনগণের বিভিন্ন দাবি দাওয়ার প্রশ্নে, কিংবা বলতে পারেন গণতন্ত্রের যে গেটকিপার গুলো, যেগুলো হচ্ছে ল, সুপ্রিম কোর্ট, কিংবা বিভিন্ন ধরনের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো, তার অ্যাসপেক্টে আমরা প্রত্যেকটা পদক্ষেপে সুজিতবাবু দেখেছি যে পপুলার পলিটিশিয়ানদের, যে পপুলার রাজনীতিটা এই মুহূর্তে চলছে, যে পপুলার নেতা, তাদের এই যে প্যাটার্ন অফ পলিটিক্স, যে প্যাটার্ন অফ পলিটিক্সে আপনি দেখবেন যে প্রত্যেকটা আমলাতন্ত্র, প্রথমে তারা আমলাতন্ত্র, তারপরে বিচার বিভাগীয় নিয়োগগুলোকে একদম রাজনীতিকরণের মাধ্যমে একটা সূক্ষ্ম পদক্ষেপের মাধ্যমে যে গেটকিপার গুলোকে ভেঙে ফেলে আস্তে আস্তে যে মানুষের একটা অধিকারকে হরণ করা, যার একটা আলটিমেট স্টেপ হচ্ছে এই যে পার্লামেন্টে বলতে না দেওয়াটা। আমি আপনাকে বলি, 70-এর যখন আমরা শুনেছিলাম যে ভারতে ফ্রিডম অফ এক্সপ্রেসে গণতন্ত্রের যে ইন্ডেক্সটা, ডেমোক্রেটিক ইন্ডেক্স একদম পড়ে গিয়েছিল, তখন কিন্তু আমাদের এইসব নেতারা, বিশেষ করে চন্দন বাবুরা যে দলের নেতা, তাদের উপরেই তো অভিযোগটা বেশি ছিল, তারা কিন্তু সেটাকে রিস্টোর করেছিল, অর্থাৎ ফিরিয়ে এনেছিল। আমরা তারপরে দেখলাম 90-এর দশকে একটা উজ্জ্বল গণতন্ত্রের মুখ। আশ্চর্যজনকভাবে আমরা পপুলারিস্টিক হ্যান্ড থেকে, অর্থাৎ সর্বদলীয় একটা ব্যবস্থার থেকে যখন একটা বহুমতের ভিত্তিতে আসলাম, যেখানে আমার প্রচুর জনগণের জন্য করার কিছু ছিল, সেখানে আমাদের ইন্ডেক্স গিয়ে দাঁড়ালো তুরস্ক বা হাঙ্গেরির মতন একদম নক্কারজনক স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের চাইতেও নিচে দাঁড়িয়ে। তাহলে এই জায়গাটা কিন্তু শুধুমাত্র পার্লামেন্টারি জায়গাটা, আজকে পার্লামেন্টে কিছু নেতাকে বলতে দেয়নি, বহু জনবিরোধী বিল সোকল পাশ হয়ে গেছে, কিন্তু আপনি সুজিতবাবু পুরো সিস্টেমটা ভেবে দেখুন, এক একটা রাষ্ট্রায়ত্ত সংস্থার মাথায় বসে আছে এমন কিছু পেটোয়া লোক, যারা প্রত্যেকটা পদক্ষেপে তাদের মতন করে জনবিরোধী কাজ করছে। আপনি বিচার বিভাগ ব্যবস্থা দেখুন, যাদেরকে বসার কথা নয় মানবাধিকার কমিশনের মাথায়, তাদেরকে বসানো হচ্ছে। অর্থাৎ পরতে পরতে আপনি পার্লামেন্টারি ব্যবস্থা তো জীবনের শেষ রন্ধ, সেখানে জনগণের চাওয়া পাওয়ার জায়গাটা পরোক্ষভাবে আসে গণতন্ত্রে, কিন্তু প্রত্যক্ষভাবে আপনার আমার দাবিটা কোথায় থাকে? আমার আপনার দাবিটা থাকে মানবাধিকার কর্মীর কাছে, আমার আপনার দাবিটা থাকে জেলের দামটা একটু কমুক, রাষ্ট্রায়ত্ত সংস্থা একটা তেল, সেখানে বসে আছে এমন লোক, কিংবা আপনি বিচার বিভাগীয় ব্যবস্থায় এমন একজনকে বসিয়ে দিলেন যে একজন বিচারপতিকে মারা গেল,
তার তদন্ত করার জন্য এমন একজনকে দেওয়া হলো যে 50 জন বিচারপতি যখন তার প্রতিবাদ করলো সেটাও আপনি শুনলেন না। সিবিআই পদে কাকে বসালেন, প্রতিরক্ষা পদে কাকে বসালেন? মানে একেবারে আমি একটু থামাচ্ছি ঝন্টু বড়াইক আপনাকে। অর্থাৎ পলিটিক্যাল কালচার, আমরা পার্লামেন্টের কথা শুধু বলছি কেন, মানুষের এক্সপেকটেশন হয়তো তো এরকমই চলতে থাকলে কমে যাবে, কিন্তু যে রাজনৈতিক সংস্কৃতিটা তৈরি হচ্ছে এটা 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 তো অবশ্যই উদ্বেগের বিষয়। যে এত কিছু বিষয় রয়েছে যে যেখানে সাধারণ মানুষের নাবিশ্বাস অবস্থা, সে পেট্রোল ডিজেলের হোক, একটা বৃহত্তম কৃষক সমাজের হোক, তারা একদিকে একটা দাবি করে বসে রয়েছেন, অত কোনো আলাপ আলোচনার স্পেস নেই। তারা রয়েছেন এরকম একটা সীমান্তে, তারা বসে রয়েছেন চারদিক দিয়ে ঘেরা। এই এমন পরিস্থিতি কেন হবে? এই পরিস্থিতি তো আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে প্রায় পঙ্গু গণতন্ত্রের সেখানে পরিস্থিতি হয়েছিল, কিন্তু ভারতবর্ষে কি এই ধরনের নীতিপঙ্গুত্ব কত শুনেছি, কিন্তু ডক্টর মনমোহন সিং এই পরিস্থিতিতেও এসেছেন এবং তিনি অ্যাটেন্ড করছেন, যেটা তৃণমূল কংগ্রেসের সাংসদ তুলে ধরছেন। খুব প্রতীকী বিষয়টা। তার কারণ ভারতবর্ষের রাজনীতিতে অন্য বিরোধী অক্ষের মানুষ দেখা যাচ্ছে এ অন্যের কথা, অন্য রাজনৈতিক দলের কথা বলছে, অন্য রাজনৈতিক দলের কথা বলছে, প্রশংসা করছে, অন্যদিকে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। কেন? কৌশলগত কোথাও ভুল হচ্ছে না তো? বারবার আলোচনা এগুলো কিন্তু আসছে আমাদের টকশোতে, বাংলা বলছে তো আজও আসবে। বিরতির পর সঙ্গে থাকুন, শুনতে থাকুন বাংলা বলছে। ফিরছি কিছুক্ষণ পরই।